তাদের নাম যে আছে, এই নাম বাদ যাওয়ার পেছনে কারা, কোন রাজনৈতিক অভিসন্ধিতে এই নাম বাদ গেছে। ফলে বিহারের রাজনীতির পুরো নির্বাচনী বিষয়টা বদলে গেছে। তারা যে লিস্ট প্রকাশ করেছেন, প্রার্থী তালিকা, গত দুদিন আগে, সেই প্রার্থী তালিকা প্রকাশ করার পরে তার যে জনসুরাজ দল, সেখানেও কিন্তু একটা বিক্ষোভ তৈরি হয়েছে। পেছন দরজা দিয়ে প্রশান্ত কিশোর আসলে নীতিশ কুমারকেই সুবিধা করে দিচ্ছেন। দ্বিপাক্ষিক নির্বাচনী যে আবহাওয়া, সেই আবহাওয়াটাকে তিনি ডিস্টেবিলাইজ করছেন, অস্থির করছেন এবং একটা তৃতীয় শক্তি হিসাবে আসার চেষ্টা করছেন। নমস্কার, আমি সুচারু। দাদা দিদি রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহার। এই বিহারের রাজনীতির আবর্ত কিভাবে চলছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিহার, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং জানবো তার কাছ থেকে যে আভাস কি বলছে। বিহারের এবার নির্বাচনটা খুব চিত্তাকর্ষক হতে চলেছে। এতদিন ভোট কুশলী হিসেবে দেখা যেত প্রশান্ত কিশোরকে, তিনি রাজনৈতিক দল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। একদিকে চিরাগ পাসওয়ান, একদিকে তেজস্বী যাদব, একদিকে নীতিশ কুমার। বলছি, এবারের বিহারের ভোট কোন ইস্যুর ওপর হবে? দেখুন, এবারে বিহারের যে ভোট, সেটার প্রধান ইস্যু হতে চলেছে এসআইআর এর থেকে প্রায় ৮০ লক্ষ নাম বাদ চলে গেছে। এই নামগুলো বাদ চলে যাওয়ার ফলে আজকে মানুষ ওখানে যারা ভোট দিতে যাচ্ছেন, তাদের মনে কিন্তু একটা আশঙ্কা আছে যে কেন এই নামগুলো বাদ গেল, আগামী দিনে তাদের নাম যে আছে, এই নাম বাদ যাওয়ার পেছনে কারা, কোন রাজনৈতিক অভিসন্ধিতে এই নাম বাদ গেছে। ফলে এবং আপনি প্রশান্ত কিশোরের নাম বললেন, প্রশান্ত কিশোর যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর হচ্ছে জেতার জন্য নয়, ভোট কাটার জন্য। আজকে যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এনডিএ সরকারের ওপরে, এনডিএর যে জোটবদ্ধ জেডিইউর সাথে, সেই সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেই হাওয়াটাকে কেটে দেওয়ার জন্য তার বিরুদ্ধে ভোট, যেটা ধরুন সিপিআই এমএল লিবারেশন, তারা ওখানে ভালো ফল করেছিল, আরজেডি তাদের প্রধান বিরোধী মুখ, কংগ্রেস, এবং এদের মধ্যে এবারে যে সিটের সমঝোতা, সেটাও বেশ ভালোভাবেই হয়েছে। অল্প কিছু অসুবিধা আছে ২০-২৫টা সিটের জন্য, কিন্তু মোটামুটি ভাবে তাদের সিট সমঝোতা ভালো হয়েছিল। ফলে এই জায়গায় আজকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বিহারে, বিরোধী যারা রয়েছে কংগ্রেস, আরজেডি, সিপিএম, সিপিআই এমএল, এদের জোট কতটা পেতে পারে, এইটা একটা কিন্তু মানুষের মধ্যে একটা আশা ছিল। কিন্তু প্রশান্ত কিশোর আশায় যেটা হলো যে তিনি একটা অন্য ন্যারেটিভ দিচ্ছেন। তিনি বলছেন যে এতদিন বিহারে সবসময় জাতপাতের রাজনীতির ওপরে ভোট হতো, কিন্তু এখন তিনি আনছেন উন্নয়নের বিষয়, তিনি আনছেন যে বিজলি, পানি, সড়ক, এই যে মানুষের বেসিক নিডস, এইগুলোর ওপরে ভোট হওয়ার কথা তিনি বলছেন। ফলে বিহারের রাজনীতির পুরো নির্বাচনী বিষয়টা বদলে গেছে। সেখানে জাতপাত বা ওই ভাইচারা, যেটা বলি, জাতের ভোট জাতে আসবে একদম। এবং সেখানে দেখুন, যারা একদম দলিত, সেই দলিত যে জন্য যে জিতেন রাম মাঝি, তিনিও যে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল, তিনিও জেডিইউর সাথে জোটবদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু সেখানে তাদের কিন্তু, এবং চিরাগ পাসওয়ান, তিনি কিন্তু এখন আবার প্রশান্ত কিশোরের সাথেও শেষ মুহূর্তে কথাবার্তা বলছেন, কারণ সিট সমঝোতা যেটা বিরোধী পক্ষে খুব মসৃণভাবে হচ্ছে, সেটা জিতেন রাম মাঝি এবং চিরাগ পাসওয়ানের সঙ্গে বিজেপি এবং জেডিইউর যে এনডিএ জোট, সেখানে কিন্তু সিটের সমঝোতা একেবারেই মসৃণভাবে হচ্ছে না। ফলে আজকে ধরুন অনেক সমীক্ষা, তারা অনেকেই এখন থেকেই দেখাচ্ছেন যে এনডিএ জোট অনেকটা এগিয়ে রয়েছে, প্রায় ১৪০ ক্রস করে যাবে। সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই সমীক্ষাগুলো একটু বেশি এনডিএর দিকে ঢলে পড়েছে। এখনো অনেকটা বাকি, মানে সিট সমঝোতা এবং নির্বাচন কিভাবে হবে, ইলেকশন কমিশন কতটা ভালোভাবে তার বাহিনী দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করাবেন, এবং এই সব কিছুই নির্ভর করবে যে নির্বাচনী ফলাফল কি হবে। ৬ এবং ১১ তারিখ নভেম্বর মাসে ওখানে ভোট, ১ মাস নেই, ১ মাসও ঠিক নেই ওখানে ভোট হওয়ার। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বিহারের মানুষ মোটামুটি তাদের মনস্থির করে নিয়েছেন তারা ভোট কিভাবে দেবেন। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট যাতে না কাটে,
এই জায়গাটা। ফলে সেইখানে আজকে প্রশান্ত কিশোর অনেক জায়গায় বলছেন যে তিনি ১২৫টা মতো সিটও পেয়ে যেতে পারেন। ফলে এই ধরনের যে অদ্ভুত কথা, কারণ প্রশান্ত কিশোর ২০২৪-এর নির্বাচনে অলরেডি টেস্টেড বিহারে। সেখানে উনি একেবারেই ভালো ফল দাগই কাটতে পারেননি। এবং তিনি এবং এই প্রশান্ত কিশোর তারা যে লিস্ট প্রকাশ করেছেন প্রার্থী তালিকা গত দুদিন আগে, সেই প্রার্থী তালিকা প্রকাশ করার পরে তার যে জনসুরাজ দল, সেখানেও কিন্তু একটা বিক্ষোভ তৈরি হয়েছে যে কেউ টিকিট পাননি, কেউ অসুবিধা রয়েছে। কংগ্রেসের থেকে অনেক বিধায়ক আবার বিজেপির দিকে চলে আসছেন। ফলে সার্বিকভাবে আমার মনে হয় যে প্রশান্ত কিশোর যে ভূমিকাটা নিচ্ছেন সেটা হচ্ছে বিজেপি বা এনডিএ জোটকে সুবিধা করে দেওয়ার ভূমিকা নিচ্ছেন, ভোটটা কেটে দিয়ে। তার কারণ প্রশান্ত কিশোর ওখানকার ছেলে, ওখানের মাটি উনি ভালো জানেন। ওখানে তিনি তার যে নতুন নির্বাচনী কৌশল। ওর সঙ্গে আমার কাছে আসি যে একটা সময় নীতিশ কুমারকে ক্ষমতায় আনতে এই প্রশান্ত কিশোরী কিন্তু তখন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছিলেন এবং নীতিশ কুমারের কোন দিকটায় তার ভালো বা কোন দিকটায় তার কালো দিক সবটাই প্রশান্ত কিশোরের জানা। এক্ষেত্রে নীতিশকে বিজেপির কাছে ছোট করে দিয়ে প্রশান্ত কিশোর কি কোনো বড় হওয়ার চেষ্টা করছেন? আমি বলবো যে প্রশান্ত কিশোর এখনো নীতিশ কুমারের ব্যাকডোর স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করছে। পেছন দরজা দিয়ে প্রশান্ত কিশোর আসলে নীতিশ কুমারকেই সুবিধা করে দিচ্ছেন। আপনি যদি তার ইন্টারভিউ দেখেন বা তার যে প্রচারগুলো দেখেন, তিনি যতটা কংগ্রেসের বিরুদ্ধে ভোকাল হচ্ছেন, ততটা নীতিশ কুমারের বিরুদ্ধে ভোকাল হচ্ছেন না। এই জায়গাটাতেই সমস্যা। যে আমি এই জন্যই বলছি যে প্রশান্ত কিশোর একটা রাজনৈতিক দল, তার উদ্দেশ্য ক্ষমতায় আসা নয়, তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই নির্বাচনী যে বাইনারি, মানে যেটা আরজেপি এবং জেডিইউর মধ্যে হচ্ছিল, সেই দ্বিপাক্ষিক নির্বাচনী যে আবহাওয়া, সেই আবহাওয়াটাকে তিনি ডিস্টেবিলাইজ করছেন, অস্থির করছেন এবং একটা তৃতীয় শক্তি হিসাবে আসার চেষ্টা করছেন। এই তৃতীয় শক্তি যখনই এই ধরনের নির্বাচনে আসে, যেখানে ক্লোজ কন্টেস্ট হয়, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা সরকার পক্ষে থাকে তাদের বিরুদ্ধে ভোটটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলে অবশ্যই বিরোধী ভোট ভাগ হচ্ছে। এই বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সুবিধা এনডিএ ঘরে তুলবে, জেডিইউ ঘরে তুলবে। যতই তাদের সঙ্গে জিতেন রাম মাঝি বা চিরাগ পাসওয়ানের অসুবিধা হোক। জিতেন রাম মাঝির একটা কমেন্ট খুব আমার মানে ইন্টারেস্টিং লেগেছে, যে তিনি বলছেন যে সিট সমঝোতা যদি না হয় তাহলে তিনি ভোটে লড়বেন না, কিন্তু তিনি এনডিএর সাথেই থাকবেন। অর্থাৎ তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী, ফলে সেই জায়গা থেকে চিরাগ পাসওয়ানও কেন্দ্রের মন্ত্রী, ফলে চিরাগ পাসওয়ান বা জিতেন রাম মাঝি জেডিইউ বিজেপি জোটের বিরুদ্ধে কিছু করবেন রাজনৈতিকভাবে, এমনটা নয়। ফলে সেই দিক থেকে দেখা গেলে কিন্তু আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই এনডিএ এগিয়ে আছে, কিন্তু এতটাও নয় যেরকম সমীক্ষাগুলো দেখাচ্ছে। আমার মনে হয় এটা ক্লোজ কন্টেস্ট হতে চলেছে। এবং আরজেডির যে মুখ তেজস্বী যাদব, সেই তেজস্বী যাদবের অসুবিধা তিনটে। এক, তেজস্বী যাদবের যে পরিবার, অর্থাৎ লালু প্রসাদের অন্য আরেকটি ছেলে, তিনি কিন্তু আবার অন্য একটা রাজনৈতিক দল খুলে বসে আছেন। প্রশান্ত কিশোরের উপস্থিতি, যারা কংগ্রেসকে, কেন তেজস্বী যাদব কংগ্রেসের সঙ্গে থাকছেন সেই নিয়ে অসুবিধা। গত বছর নিট কেলেঙ্কারিতে তেজস্বী যাদবের নাম চলে এসেছিল, যে তিনি, তার সহচর, তার ঘনিষ্ঠ লোকেরাই এই নিট কেলেঙ্কারির সঙ্গে, পরীক্ষার যে ভুলভ্রান্তি নম্বর দেওয়া, এইসবের সঙ্গে প্রশ্নপত্র ফাঁস, এগুলোর সাথে জড়িত। ফলে যেরকম ভাবে জেডিইউর বিরুদ্ধে বা একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে, কিন্তু আরজেডির পক্ষে কি কোনো হাওয়া রয়েছে? বরঞ্চ আরজেডির মাথা ব্যথার কারণ অনেকগুলো রয়েছে। তার কারণ আরজেডি পুরোটাই লালু প্রসাদ যাদবের যে ইমেজ, তার উপরে ভিত্তি করে। ফলে সেই লালু প্রসাদ যাদব আজকে অন্তরালে। সেখানে তেজস্বী যাদবের পরীক্ষা, মানে নেতৃত্বের পরীক্ষা কিন্তু অনেকবার হয়েছে। কোনোবারই তিনি একেবারে ভালো ফল করে আসতে পারেননি। তাকে নির্ভর করতে হয়েছে কংগ্রেসের ওপরে। কংগ্রেস ভোট অধিকার যাত্রা করলো, সেই ভোট অধিকার যাত্রাতে সমস্ত ফোকাসটা রাহুল গান্ধীর ওপরে ছিল। কিন্তু এই যে তেজস্বী যাদব যে বিহারের, অর্থাৎ বিহারি যে অস্মিতা, বিহারের জন্য কথা বলা, সেখানে কিন্তু নীতিশ কুমার বলছেন যে পাটনায়, বিহারের যে মূল জায়গা পাটনা, সেই পাটনায় কিন্তু গত 10 বছরে অনেক বেশি সুরক্ষা, নারী সুরক্ষার কথা এসেছে, অনেক বেশি উন্নয়নের কথা উনি বলছেন, সড়ক রাস্তাঘাট উনি ভালো করেছেন। ফলে এই জায়গায় উন্নয়নমুখী এজেন্ডা নিয়ে নীতিশ কুমার ভোটে যাচ্ছে। আর আরজেডি ভোটে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কতটা কাজে লাগানো যায়, মানুষ কতটা প্রতিষ্ঠান বিরোধী হয়, এবং এসআইআর নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এসআইআর এ 80 লক্ষ নাম বাদ রয়েছে। প্রাথমিক তালিকা যখন প্রকাশ হলো এসআইআর, তারপরে আবার 16 লক্ষ নাম অ্যাড হয়েছে।
ফলে হিসেব যা হয়েছে তাতে এখনো অবধি প্রায় ৭০ থেকে ৭৫ লক্ষ নাম বাদ। এইটা যদি মনে করা হয় যে নির্বাচন কমিশন ইচ্ছে করেই নামগুলো বাদ দিয়েছে যাতে করে ওই যে 0.3-0.5% এর ভোটের যে ফারাক, সেই ফারাকটা যাতে কমে যায় এবং বিজেপির পক্ষে আরো সব চলে আসে। আচ্ছা বলুন তো, আরজেডি বা কংগ্রেস তারা কেউ ভোট বয়কট করার রাস্তায় গেল? এই হুমকিটা দিয়ে নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করলো? কেউ কিন্তু সেই রাস্তায় যায়নি। এবং গত দুদিন আগে সুপ্রিম কোর্টে যে জয়মাল্য বাগচি এবং বিচারপতি কান্তের বেঞ্চে যে এটা নিয়ে উঠেছিল, সেখানে পরিষ্কার বিচারপতিরা সুপ্রিম কোর্টের এই জাজরা বলছেন যে একজনও ভুয়ো ভোটার তিনি নিজে আসেন, তারা পিটিশন যারা দাখিল করেছে প্রশান্ত ভূষণ তিনি হচ্ছে গিয়ে তাদের হয়ে কথাবার্তা বলছেন এবং পরিষ্কার বললেন যে আপনি কাদের হয়ে কাদের স্বার্থ রক্ষা করার জন্য বলছেন। যাদের নাম বাদ গেছে তারা কেউ এসে নির্বাচন কমিশনের যে অফিস বা ডিএম এর অফিস বা বিডিওর অফিস কোথাও কমপ্লেন করেনি। তাহলে এই জায়গায় একটা জিনিস খুব পরিষ্কার যে আরজেডি কংগ্রেস সিপিএম এর যে জোট, সেই জোট মানে খুব টক্কর দিতে পারে কিন্তু প্রায় জেতার মতো অবস্থায় এখনো তারা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে, বিহারের ইকুয়েশনস বোঝার চেষ্টা করছিলাম। কোথায় দাঁড়িয়ে তেজস্বী যাদব, কোথায় চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার এবং প্রশান্ত কিশোর। বিহারের রাজনীতির এই মুহূর্তে আবহাওয়াটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। যদিও বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে, প্রচারে ঝড় উঠবে, ইস্যু আসবে এবং রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে। তবে এই মুহূর্তে খানিকটা যদি দেখা যায় তাহলে কিন্তু অ্যাডভান্টেজের জায়গাতে নীতিশ কুমার রয়েছেন এবং সেক্ষেত্রে আরজেডিকে আগে ঠিক করতে হবে তার সঙ্গী কারা এবং তেজস্বী যাদবকে আগে নিজের ঘর ঠিক করতে হবে, এমনই কিন্তু বিশ্লেষণে উঠে আসছে। আপাতত দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোকপাত করলাম সে বিষয়ের দিকে আমরা দিক নির্দেশ করলাম। বিহারের রাজনীতির দিকে, তাদের আবহাওয়ার দিকে নিজস্বভাবে আমাদের নজর থাকবে। আপনাদেরকে আরও আপডেট আমরা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা নজর রাখবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।